ভারত সরকার বারবার ঘোষণা করছে যে আপনাদের দেশ থেকে আতঙ্কবাদের সমস্যা একেবারে শেষ হয়ে গেছে, চারিদিকে শান্তি আর শান্তি। আমাদের দেশ আপনাদের রাজ্যকে স্বাধীন করার জন্য কোটি কোটি টাকা খরচা করে চলেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাদের মনোবল শেষ হতে চলেছে। এরকম নয় বালুচি সাহেব, আমরা এখনো লক্ষ্যে অবিচল এবং আমাদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। আমরা আমাদের রাজ্যকে হিন্দুস্তান থেকে আলাদা করেই ছাড়ব। এই হিন্দুস্তানি সরকার আমাদের কি দিয়েছে? এই জমি, যাকে সবাই ভূস্বর্গ বলে। এখানে বসবাসকারী মানুষ নরকের থেকেও কদর্য জীবন যাপন করে। সত্যি কথা বলতে কি আপনারা আপনাদেরই দেশে কৃতদাসের জীবন যাপন করছেন? না আপনাদের এই দেশ সুরক্ষিত, না আপনারা। আরে আমি তো আপনাদের ভাই, আর এর জন্য আমার কর্তব্য হলো আপনাদের সাহায্য করা। আমরা আপনাদের রাজ্যকে একটা দেশ রূপে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই। আপনাদের নিজস্ব সরকার হোক, নিজস্ব চিহ্নে পয়সা হোক, আর আপনাদের নিজস্ব পতাকা হোক, এইটাই আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ আমরাও এটা দেখতে চাই সাহেব। এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আগুনের এমন এক ভয়ঙ্কর লেলিহান শিখা জ্বলে উঠবে এই রাজ্যে, যাতে হিন্দুস্তানের সরকার কেঁপে যাবে। এটা তো আমরা হাজারবার বলেছি, এই রাজ্য, আমাদের এই দেশ ভারতবর্ষের একটা অটুট অংশ, আর এটা আমরা আমাদের দেশ থেকে আর কোনো মতেই আলাদা হতে দেব না। আর এর জন্য আমাদের যত বলিদান দিতে হোক না কেন, স্বাধীনতা এই রাজ্যবাসীর চাহিদা নয়, কারণ তারা ভালো মতোই জানে যে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্লোগান কিছু দেশদ্রোহীর পছন্দ। আর ওরা কারা? ওরা জানতে চান আপনারা? ওরা আমাদের প্রতিবেশী পাকিস্তানের হাতের কাঠ পুতুল। আর এই মসুদ কাদির সাহেব, যে নিজেকে এই রাজ্যের অনেক বড় রক্ষাকর্তা মনে করেন, নেতা মনে করেন, জানতে চান উনি কে? ইনি হচ্ছেন প্রতিবেশী দেশের কেনা গোলাম। একে গ্রেপ্তার করে সবার সামনে চৌরাস্তার মোড়ে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, কারণ এ আমাদের দেশের গদ্দার আর আমাদের শত্রুও বটে। আজ থেকে ৬৬ বছর আগে আমাদের কিছু ভাই নিজের ঘর ছেড়ে কুপরামর্শ শুনে ওখানে গিয়েছিল। আজ ওরা ওদেশে ম্লেচ্ছ উদ্বাস্তুও বটে। আর আজ আপনারা ভারতবাসী হওয়াতে গর্ববোধ করা উচিত। এর জন্যই আমাদের ডাক্তার ইকবাল ঠিকই বলেছেন, সত্যি বলেছেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নূর মোহাম্মদ আজাদ। বজ্জাত, দেশের শত্রু। থু! মাসুদ কাদির দেশের বিশ্বাসঘাতক। ওকে সবার সামনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এটাই বলেছিলি না তুই তোর ইন্টারভিউতে? হ্যাঁ, এটাই বলেছিলাম। তাহলে তুই কে? ভারতীয় রাজতন্ত্রের দালাল? দেশকে বেচে দেওয়ার সওদাগর? আসনের লোভী লিডার? গদ্দার আমি না, গদ্দার তুই। এই খুন খারাপির মধ্যে কোনো কিছু পাওয়ার নেই রে নূর। আমি জানি সুলতান বলছি তোকে বেইমানির রাস্তায় অনেক অনেক দূর নিয়ে গেছে, কিন্তু এখনো কিছু বিগ্রহী। চলে আয় আমাদের সাথে, আর একজন সত্যিকারের ভারতবাসী হয়ে বাঁচতে শেখ, আর নিজেকে আইনের কাছে সঁপে দে। আইন? এই সময় তো আমি তোকে মৃত্যুর কাছে পাঠাতে চাই। স্বাধীনতার রক্ত চাই, স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয়, আর রক্ত দিতেও হয়। বিগত 4 দিনের মধ্যে
ওরা অনেক বড় বড় মানুষকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বোমার বিস্ফোরণ হচ্ছে, আর সাধারণ মানুষগুলো এত আতঙ্কিত যে তারা ঘর থেকে বাইরেই বেরোতে পারছে না। সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। খবরের কাগজগুলোতে বড় বড় অক্ষরে লেখা হয়ে গেছে এই রাজ্যতে আইন ও শৃঙ্খলা বলে কোনো জিনিসই নেই। এখানে তো সন্ত্রাসবাদের রাজত্ব চলছে। দিল্লি থেকে আমার কাছে বারবার ফোন আসছে, আর আমি তার জবাবদিহি করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছি। সন্ত্রাসবাদের ঝড় আমাদের রাজ্যের শান্তি নষ্ট করেছে। যত তাড়াতাড়ি সম্ভব তা রুখতে হবে, না হলে আমাকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। পুলিশ তার নিজের কাজ খুব দায়িত্ব সহকারে করছে স্যার। আমরা ওদের অনেক ঠিকানায় তল্লাশিও চালিয়েছি। দুর্ভাগ্যবশত ওরা বারবার পালিয়ে গেছে। আপনারা যে করেই হোক মাসুদ কাদির আর নূর মোহাম্মদ আজাদকে অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ওদের দুজনের জন্যই সন্ত্রাসবাদ এ রাজ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। যেমন করে বিষে বিষে বিষক্ষয় হয়, তেমনি করে আতঙ্কবাদের তুফানকে আটকানোর জন্য তুফানের প্রয়োজন। আমি কিছু বুঝতে পারছি না। অর্জুন সিংহ তুফানের নাম তো আপনি শুনেছেন। ও সেই ব্যক্তি যাকে কোর্ট মার্শাল করে ফৌজ থেকে বার করে দিয়েছে। ও নির্দোষ ছিল, ভুল ওই পুলিশটা ছিল যাকে অর্জুন সবার সামনে মেরেছিল। আসলে এই পুলিশটাই অর্জুনকে প্রথম গায়ে হাত তুলেছিল। অর্জুনের ভুল শুধু একটাই ছিল যে সিনিয়র অফিসারের পারমিশন ছাড়াই ও ওই লোকটাকে মেরে ধরে রক্তাক্ত করে দিয়েছিল। এখন এই অর্জুন সিং আমাদের কি কাজে লাগবে স্যার? উগ্রবাদকে যদি শেকড় থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে উগ্রবাদীদের লিডার মাসুদ কাদির আর নূর মোহাম্মদ আজাদকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু ওদেরকে ধরা অত সহজ নয়। এই জন্য একটা মিশনের দরকার। ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফান একজন বাহাদুর ও বুদ্ধিমান অফিসার। যদিও এখানকার পুলিশের সঙ্গে মিলে এই মিশনকে পুরো করার দায়িত্ব যদি গ্রহণ করে, তাহলে আমি অ্যাসিওর করছি স্যার, আতঙ্কবাদের বিনাশ খুব সহজেই হবে। দুটো রুটি একটা তরকা ডাল দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাপ্টেন অর্জুন সিং। আপনার জন্য এই ভয়ঙ্কর অপরাধী ধরা পড়ল। আপনি আইন ও পুলিশের যা সাহায্য করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। খাওয়ার সময় ডিস্টার্ব করো না।
police call you. আই এম সরি স্যার, আমার এই মিশনে বিন্দুমাত্র আগ্রহ নেই। এমনিতেও আমাকে ফৌজ থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনি এই দায়িত্বটা অন্য কোনো বড় অফিসারকে দিয়ে দিন। অর্জুন, আমার চোখের সামনে উগ্রবাদীদের যোগ্য জবাব দেওয়ার জন্য তোমার চেয়ে ভালো আর যোগ্য অফিসার আর কেউ নেই। পুরনো কথা ভুলে যাও, এখন এই রাজ্যে তোমাকে খুব প্রয়োজন। স্যার, যখন আমাকে কোর্ট মার্শাল করে ফৌজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন আমাকে কারোর প্রয়োজন ছিল না, না এই ফৌজের, না এই রাজ্যের, না এই দেশের। আমি একটা জলজান্ত মানুষ স্যার, কোনো মেশিন গান নই যেটা শুধুমাত্র প্রয়োজন হলেই উঠিয়ে চালিয়ে দিলেন। তুমি আমাকে বাধ্য করো না অর্জুন, তুমি তো ভালোভাবেই জানো ফৌজের আইন অনুযায়ী আমি জবরদস্তি তোমাকে এই মিশনের জন্য রাজি করাতে পারি। অবশ্যই আপনি আমায় জোর করে মিশনের জন্য রাজি করাতে পারেন, শুধু শরীরটাকে, তো আত্মাকে নয়। এটাও আপনি ভালো করে জানেন যে লড়াইয়ে সৈনিকের মনের ইচ্ছাই থাকে না, সেই লড়াই কোনোদিন জেতা সম্ভব নয়। আই এম সরি টু ডিসওবে ইউ স্যার। ওয়েলকাম কর্নেল কাজাফি। আপনার গ্রেপ্তারির খবর শোনার পর আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে আপনি হিন্দুস্তানি পুলিশের আস্তানা থেকে যে কোনো সময় পালিয়ে আসতে সক্ষম হবেন। এবার আমাদের এখানের মিশনের কাজকর্ম তুমি সামলাবে। আমি এখানের পুলিশের নজরে এসে গেছি, এবার আমার এখানে থাকা ঠিক হবে না। বর্ডারের ওই পারে যে আমাদের ট্রেনিং সেন্টারটা আছে, আমি ওখানে সেইখান থেকে গাইড করব, আর তুমি এখানে মাসুদ কাদিরের দেখাশোনা করবে, বুঝলে? কতদিন জ্বালাবে আমাকে? তোমার আমার প্রতি একটুও নজর নেই, কিন্তু আমিও হার মানতে রাজি নই। মানলাম তোমাকে সময় পাথর বানিয়ে দিয়েছে, কিন্তু আমিও আগুন, তোমাকে গলিয়েই ছাড়ব। পাঞ্জাবি না বাঙালি, মুন্নাঞ্চন করে কালি, হয়ে 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 পাঞ্জাবি না বাঙালি, মুন্নাঞ্চন করে কালি, সর্বনাশ পিছু তোর দিস যতই গালাগালি, হ্যাপি লাগছে পাগলি। হয়ে সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, তুই যে আমার সোনিকুড়ি, সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, তুই যে আমার সোনিকুড়ি। বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, চুপি চুপি বাড়ি যা, কথায় যে ডাল গলবে না, বুঝলি কি রে পাগলা? সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, আমি যে নয় তোর সোনিকুড়ি, সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, আমি যে নয় তোর সোনিকুড়ি। সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি, সোনিকুড়ি সোনিকুড়ি সোনিকুড়ি। अरे चिकनी बदन हाय होय रब्बा, सेक्सी चलन हाय होय रब्बा, ভালোবাসি তোকে যে কি করি বল, তুই এখনই ডুবে মরি, পারবো না রে পাগলি।
সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি বাজে কথা বলিস না পিছু পিছু ঘুরিস না চুপি চুপি বাড়ি যা কথায় যে ডাল গলবে না বুঝলি কি রে পাগলা সোনি করে সোনি করে সোনি করে আমি যে নয় তোর সোনি করে সোনি করে সোনি করে সোনি করে আমি যে নয় তোর সোনি করে পাগল দিওয়ানা এই যে হায় রব্বা কি যে করি ভেবে মরি হায় রব্বা যা বলি পাগল যে তাই করে হাসি যদি তখনই ভেবে মরে পারবো না রে পাগলা সোনি করে সোনি করে সোনি করে আমি যে নয় তোর সোনি করে সোনি করে সোনি করে সোনি করে আমি যে নয় তোর সোনি করে पंजाबी ना बंगाली मनांचन करे खाली छड़बो ना जे पिछू तोर दिस जतई गाला गाली हब्बे लागছে पगली सनिकुनी 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 তুই যে আমার সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি বাজে কথা বলিস না পিছু পিছু ঘুরিস না চুপি চুপি বাড়ি যা কথায় যে ডাল গলবে না বুঝলি কি রে পাগলা সোনি করে সোনি করে সোনি করে আমি যে নয় তোর সোনি করে এই সময় আমি মেজর নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমি তোমার কাছে এসেছি তোমার এই ঘুমন্ত মনুষ্যত্বকে জাগানোর জন্য তোমাকে মনে করাবার জন্য তুমি একজন আর্মি অফিসার পরে সবার আগে তুমি একজন ভারতীয় তোমার এই জীবন দেশের মাটির কাছে ঋণী অর্জুন তোমার এটা ভাবা উচিত নয় যে দেশ তোমার জন্য কি করেছে বরং তুমি এটা ভাবো তুমি এ দেশের জন্য কি করতে পারো যদি তুমি ভাবো যে মাটি তোমার মা তাহলে তোমাকে এই কথাটা আত্মস্থ করতে হবে অর্জুন এই গুলি বর্ষণ আর বোমার ধামাকা আর কোথাও নয় তোমার মায়ের বুকের ওপর আছড়ে পড়ছে তুমি একজন বাহাদুর অফিসার অর্জুন কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যদি তুমি এই দেশদ্রোহীদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নাও তাহলে উগ্রবাদের এই ফসলকে গোড়া থেকে উপড়ে চিরদিনের মতো শেষ করে দিতে পারো তুমি আপনি ঠিক বলেছেন স্যার আমার অন্তরে সেই দেশপ্রেমিক মানুষটা হাউস থেকে বের করে দেওয়ার পর মারা গেছিল আজ আপনি ওটাকে নতুন করে জাগিয়ে তুললেন কিন্তু আমার একটা শর্ত আছে স্যার এই লড়াই আমি আমার মতন করে লড়ব এই লড়াইয়ে কোনো নেতা কিংবা কোনো মন্ত্রীর কোনো ইন্টারফেয়ারেন্স চলবে না না কোনো হাই কমান্ডের ফোন এই মিশন রিলেটেড কোনো ফয়সলা আমি ছাড়া আর কেউ করবে না আমি হোম মিনিস্ট্রির সঙ্গে এই বিষয়ে সব কথা বলে নিয়েছি আমরা তোমার শর্ত মঞ্জুর করলাম থ্যাংক ইউ স্যার ওয়েলকাম স্যার আই এম ইন্সপেক্টর ননিপাল হ্যালো প্লিজ সিট ডাউন মেজর ব্যানার্জি আমাকে আপনার সহকারী হিসাবে আমাকে কাজ করতে পাঠিয়েছেন আমার আতঙ্কবাদীদের অ্যাক্টিভিটিসের ব্যাপারে সম্পূর্ণ রিপোর্ট চাই এ হলো বালোচি ওপারের এজেন্ট আমাদের দেশে এর জন্যই আতঙ্কবাদ জারি রয়েছে আর এ হলো গুল মোটামুটি 12টা খুনের জন্য ওয়ান্টেড আর এ হলো আজাদ একে আতঙ্কবাদীদের ফৌজের কমান্ডার বলা হয় এ হলো কাদির মসুদ কাদির
এদের সবার লিডার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান বালুচি সাহেব গাড়িটা পাঠিয়েছেন। এই গাড়ি কিসের জন্য? আমরা কি এটাতে করে ঘুরতে যাব? না বাবা, আমাদের কিছু নওজওয়ান ছেলে সীমান্ত পার করে ট্রেনিং এ যাবে। তাহলে আমাকেও পাঠিয়ে দাও না ট্রেনিং এর জন্য। আব্দুল্লাহ, এদিকে আয়। আসছি। কোনো ব্যাপার নিয়েই ঘাবড়ে যাবার কোনো দরকার নেই। তোমরা যেখানে ট্রেনিং এ যাচ্ছ সেই দেশ আমাদের ভাইয়ের। ওখানকার সরকার আমাদের স্বাধীনতা চায়। তোমাদের ওখানে কোনো রকমের অসুবিধাই হবে না। খুদা হাফেজ। খুদা হাফেজ। খুদা হাফেজ। কি ব্যাপার তোর পা কেন আটকে গেল? না, আমি ট্রেনিং এ যাব না। আমি জিজ্ঞেস করছি কিসের জন্য এই যুদ্ধ চালানো হচ্ছে? কি স্বাধীনতা চান আপনারা? এই দেশটা স্বাধীন, আর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। তাহলে এই লড়াই কেন? তোর বয়স এখনো অনেক কম। সরকার এবং স্বাধীনতার ব্যাপার তোর মগজে এখন ঢুকবে না। ৬৬ বছর আগে দিল্লি থেকে যে স্বাধীনতা শুরু হয়েছিল তা আজ পর্যন্ত এখানে পৌঁছয়নি। আমি এবং আমাদের লোক আজও গোলামের থেকেও খারাপ জীবন যাপন করছে। উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি। যা, গাড়িতে গিয়ে বস। আপনারা যাই বলুন, কিন্তু আমি যাব না। দেখ, জেদ করিস না। ময়দানের যুদ্ধে যে সিপাহী একবার পিঠ দেখিয়ে চলে যায় তাকে গুলি করে মারতে হয়। হ্যাঁ, তাহলে চালাও গুলি। আমি তোমাদের গুলি আমার বুকের মধ্যে নিতে পারি, কিন্তু আমার দেশের সঙ্গে আমি গদ্দারি করব না। পাগলামো করিস না। না এই দেশ আমাদের, না এই দেশের মানুষগুলো আমাদের। এখানকার সরকার, এখানকার পুলিশ সবাই আমাদের শত্রু। আমাদের কোনো সাথী যখন পুলিশের গুলিতে মারা যায় তখন সেই লোকটার ভাগ্যে না জোটে কাফন না মাটি। আমার কথা শোন, এখন চলে যা। তুমি যাই বলো, কিন্তু আমি যাব না। আই এম নট কনভিন্সড। স্বাধীনতা রক্ত চায়। স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয় এবং রক্তটা দিতেও হয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পুরোপুরি আজাদ ভাইকে খুন খারাপের জন্য দোষ দিতে পারছি না। সব দোষ কায়া আব্বুর। সরকারের সঙ্গে টক্কর দেওয়া এত সহজ নয়। আমার তো সব ইচ্ছে মনেই থেকে গেল। ভেবেছিলাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়ব। যদি আম্মি আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তুমি আমাদের ব্যাপারে কিছু ভাবো না কেন? যদি সম্ভব হয় আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এখানে থাকতে পারবো না, আর থাকতে পারবো না এখানে। এটা যেমন সত্যি যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, এবং এটাও সত্যি যে আমি আমার দেশের একজন সত্যিকারের সৈনিক। আর কখনো এখান থেকে তুমি আমাকে যাওয়ার জন্য বলবে না, নয়তো গুলি করে দেবো, বুঝেছো? ওরা কি ভাবছে কোনো ক্যাপ্টেন তুফানের সাথে আমাদের মুভমেন্ট নষ্ট হয়ে যাবে? কখনোই না। আজাদের কাছে একটু আগে খবর এসেছে কোনো এক ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফান আমাদের মুভমেন্টকে থামানোর জন্য এবং আমাদের খতম করবার জন্য স্পেশাল মিশনে এসেছে। কাল পর্যন্ত আমরা সরকারের নজরে বিদ্রোহের একটা ছোট্ট আগুনের ফুলকি ছিলাম,
কিন্তু আজকে সেটা একটা অগ্রুৎপাতে পরিণত হয়েছে, আর তার উপর লাগাম দেওয়া কোনো অর্জুন সিংহ তুফানের পক্ষে সম্ভব নয় বাবা। একদম সঠিক কথা বলেছ। এই রকম যুদ্ধে এরকম জেদ আর সাহসের প্রয়োজন। এটাকে তোমার বুকে জ্বলন্ত আগুনের মতন রাখবে। ওই ক্যাপ্টেনের কোনো কিছু করার আগেই ওর উৎসাহ শেষ করার জন্য আমাদের এক বড় ধরনের হাঙ্গামা করতে হবে। আমি ভেবে নিয়েছি কাদির সাহেব, কালকে খবরের কাগজে প্রথম পাতায় হোম মিনিস্টারের খুনের খবর থাকবে। পরিকল্পনা তো খুবই সুন্দর, কিন্তু তুমি তো কাল আমার সঙ্গে সীমান্ত পার করে আর্মস ডেলিভারি করতে যাবে, তাহলে এটা করবে কে? এই কাজটা ভুল করবে। হ্যাঁ বাবা, এই কাজটা আমি করব। হ্যাঁ, ধন্যবাদ বাবা। একটাও কথা বলবেন না, গুলি করে দেব। এখন আমি যা বলছি তাই করুন। চলুন আমার সাথে। খোদা সবসময় ধৈর্যশীল মানুষের পাশে থাকেন। আমাদের যে 5 সাথী পুলিশের গুলিতে মারা গেছে, ওদের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, শহীদ হয়েছে ওরা। ওরা কোনো প্রশ্ন ছাড়াই সিধে জান্নাতে পৌঁছে যাবে। কেননা এই জেহাদ, হোলি ওয়ার যা আমরা করছি, যা আমাদের মাতৃভূমি এবং আমাদের পতাকার সম্মানের লড়াই। যদি আমি ওই সময় আমার বন্ধুদের সাথে মারা যেতাম, কিন্তু আমি ওখান থেকে চোরের মতো পালিয়ে এসেছি বাবা। আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করব না বাবা। না, ভুল। একজন সৈনিকের চোখের মধ্যে আমি জল না, হিংসা দেখতে চাই। আজ থেকে আমাদের হিট লিস্টে অর্জুন সিং তুফানের নামটা সবার উপরে হবে। দাঙ্গায় যারা মারা গেছেন তাদের মৃত্যুতে আমি খুশি নই, বরং দুঃখী। কারণ তারাও ভারতবাসীই ছিল, আমাদের ভাই ছিল। আমাদের লক্ষ্য তাদের মারা নয়, বরং তাদের গ্রেপ্তার করে বোঝানো যে ওদের লড়াইটা ভিত্তিহীন। দে আর জাস্ট ফাইটিং এ বেসলেস ম্যাটার। ক্যাপ্টেন অর্জুন, এটা আপনিও জানেন আতঙ্কবাদের শিকড় আমাদের সীমান্তের এপারে নয়, সীমান্তের ওপারে। সো ডোন্ট ইউ থিঙ্ক ইটস রাদার ডিফিকাল্ট টু এরাডিকেট টেররিজম ফ্রম দ্য রুট? নো, আই ডোন্ট থিঙ্ক সো। বরঞ্চ আমি বলতে চাইছি যে খুব তাড়াতাড়ি এই রাজ্য থেকে আতঙ্কবাদ শেষ করে দেব। আর রইল এই পাকিস্তানের ব্যাপারটা, আগের দুটো লড়াইতে তো আমরা ওদের দেখিয়েই দিয়েছি যে আমরা যখনই চাইব ওদের সাথে হোলি খেলতে পারি। হ্যালো। হাই অর্জুন, আমি সোনিয়া। হাই, হাউ আর ইউ? আই এম প্রাউড অফ ইউ। এখন তো তোমাকে দুটো জায়গাতেই দেখা যায়, নিউজ পেপারের ফ্রন্ট পেজে, না হলে টিভিতে। আমি কিছুক্ষণ আগে তোমার ইন্টারভিউ টিভিতে দেখলাম। কংগ্রাচুলেশন সুইট হার্ট, 5 জন উগ্রপন্থীকে মেরে তুমি তোমার সফলতার পতাকা উড়িয়েই দিয়েছো। তুমি কোথায়? মাথাটা নাবিয়ে নিজের মনের মধ্যে উঁকি মেরে দেখো, দেখতে পেয়ে যাবে। কি ব্যাপার,
খুব রোমান্টিক মুডে আছো। তোমাকে টিভিতে দেখে আমি এত খুশি হয়েছি, যদি তুমি আমার সামনে থাকতে তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম। ঠিক আছে ঠিক আছে, আর বোর করো না, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। Love me baby, love me baby. क्यों बोले hello hello, क्यों डके पीछे आए, क्यों अब पीछे जाए, क्यों प्रेम पूरे जाए। आमी Bombay girl, आमी Bombay girl. Look me baby, look me baby. आमी Bombay girl, आमी Bombay girl. Love me baby, love me baby. Bombay girl, 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 Bombay girl. Papara, 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 ho. কত যে নেশা এই দু চোখে, কত যে আশা আছে বুকে, দেখি যে আমায় পাগল হয়ে খুঁজে ফেরে আমাকে। যে আমার কত ক্রাউন, আশিক আমার টাউন টাউন, কালার আমার একটু ব্রাউন, করে মনে সিগন্যাল টাউন। Bombay girl, आमी Bombay girl. Look me baby, look me baby. आमी Bombay girl, आमी Bombay girl. Love me baby, love me baby. हो চাই যেখানে হাঙ্গামা করি, এমনই আমার জওয়ানি। মনেতে শুধু পাওয়ার আশা, মুখেতে আমার কাহানি। আমার জলবা আমার জাদু, হয়ে যায় সবাই বেকাবু। চ্যালেঞ্জ নিও না বাবু, হয়ে যাবে নিচে কাবু। আমি Bombay girl, আমি Bombay girl. Look me baby, look me baby. आमी Bombay girl, आमी Bombay girl. Love me baby, love me baby. क्यों बोले hello hello, क्यों डके पीछे आए, क्यों अब पीछे जाए, क्यों प्रेम पूरे जाए। Bombay girl, 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 Bombay girl. ক্যাপ্টেন তুফান আমাদের পেছনে আসবে, এদিক ওদিক লুকিয়ে পড়ো। কাম অন, হারি আপ।
আমি জানি তুই কার জন্য চিন্তা করছিস, কিন্তু চিন্তা করিস না, তোর গুলের কিচ্ছু হবে না। আমি ওকে ফিরিয়ে আনবো। শুনেছি পুলিশের লোকেরা আতঙ্কবাদীদের এনকাউন্টারে মেরে ফেলে। তোকে এটা কে বললো যে আমরা আতঙ্কবাদী? আমরা তো আমাদের অধিকারের জন্য লড়ছি। গুল যদি পুলিশের হাতে মারা যায় তবুও তার মৃত্যু বিফলে যাবে না। একটা সৈনিকের রক্ত যখন মাটিতে পড়ে তখন তা ব্যর্থ হয় না, ও আকাশের বুকে তারা হয়ে জ্বলতে থাকবে। কাঁদিস না তুই, সব ঠিক হয়ে যাবে। ছাড় এটাকে। স্যার, সাইনাটকে আত্মহত্যা করার চেষ্টা করছিল। তুমি যেসব লোকের জন্য তোমার জীবন দিতে চাইছিলে তাদের নজরে তোমার জীবনের কোনো মূল্য নেই। বর্ডারের ওপারের লোকেরা কাদিরকে বন্দুকের মতন ব্যবহার করছে, আর কাদির তোমাদের মতন যুবকদের বন্দুকের গুলির মতো। আইন থেকে বাঁচার এখন একটাই রাস্তা, সরকারি সাক্ষী হয়ে যাও। তুমি নিজের সময় নষ্ট করছো ক্যাপ্টেন। আমি একটা সত্যিকারের সৈনিক, কর্তব্যের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার দলের সাথীদের সাথে বেইমানি করব না। আমি তোমায় শুধু 24 ঘন্টার সময় দিচ্ছি, শুধু 24 ঘন্টা। কি সিদ্ধান্ত নিলে তুমি? দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসছে। আমি? আমাকে মা বলবার অধিকার তো নেই। আমি তো শুধু 9 মাস গর্ভে রেখে তোকে জন্ম দিয়েছিলাম, কিন্তু যে ভারত মা তোকে 21 বছর বুকে ধরে আগলে রাখলো, আরে তুই ওরই হতে পারলি না, তাহলে আমার জন্য তোর মনের মধ্যে কি জায়গা থাকবে? আমি তোকে কোনো উপদেশ দিতে আসিনি, শুধু শেষবারের মতো আমার ছেলের মরা মুখটা দেখতে এসেছি। এমন কথা বলুন না আম্মি। একদম ঠিক বলেছেন মা, এটা আমাদের দেশের সৌভাগ্য। আমাদের দেশের কোনো মা তার নিজের ছেলেকে বেঈমান রূপে দেখতে পছন্দ করেন না। তুমি মা আর আমাদের দেশ দুজনকে অসম্মান করেছো। একটা কথা মনে রেখো গুল, যে মা তার সন্তানকে মন থেকে দূরে সরিয়ে দেয় না, তার কোনো জায়গায় ঠাঁই নেই, না এই পৃথিবীতে না উপরের দুনিয়ায়। এখনো কিচ্ছু নষ্ট হয়নি, এখনো কিচ্ছু নষ্ট হয়নি গুল। বাবা, এটাতেই তোর মঙ্গল। ক্যাপ্টেন সাহেব আমাকে কথা দিয়েছেন, ইনি তোকে ছেড়ে দেবেন। আম্মি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ক্যাপ্টেন, আমি সবকিছু বলে দেবো, সবকিছু বলে দেবো আমি। হ্যাঁ। হ্যালো, নূর মোহাম্মদ আজাদ, আমাদের লড়াই তোমার সঙ্গে নয়, তোমার সরকারের সঙ্গে। যদি বাঁচতে চাও তো 24 ঘন্টার মধ্যে গুলকে ছেড়ে দাও, না হলে কুকুরের মতন মারা যাবে। তুমি একটা ফৌজিকে ধমক দিচ্ছ আজাদ, তাও আবার পাগল ফৌজিকে। আজাদ, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। যদি গুলকে না ছাড়ো তাহলে দেশের বুকে শহীদ হবার জন্য প্রস্তুত থেকো। আমি তোমার সাথে দেখা করে কিছু কথা বলতে চাই। কথা বলতে চাও না, আমার বুকটা তোমার গুলিতে ঝাঁঝরা করে দিতে চাও। আমি তোমাদের চাল ভালো মতনই জানি তুফান, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, বুঝলে? তুমি আমাকে চিনতে ভুল করছো আজাদ। হিংসার উপর ভিত্তি করে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আমি কোনো ফৌজি নয়, একজন নাগরিক হিসাবেই তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একা আসবো এবং খালি হাতেই আসবো। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো,
যদি বেশি চালাকি করার চেষ্টা করো তবে তার পরিণাম এত ভয়াবহ হবে যে তুমি কল্পনাই করতে পারবে না। দেখা করার জায়গা এবং সময় আমি তোমাকে বলবো। বলো, কি কথা বলতে চাও? আমি এটাই বলতে চাইছি যে তুমি ওই দেশের সন্তান। যেই বাইরের শক্তির জন্য তুমি এই লড়াইটা লড়ছো, ওরা তোমার বন্ধু নয়, শত্রু। তোমাদের স্বাধীনতা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হলো শুধু আমাদের দেশে আতঙ্কবাদকে জিইয়ে রাখা। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কোনো শাস্তি হবে না। তোমরা সবাই আবার নতুন করে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবে। মনে হচ্ছে তোমাদের সরকার আমাদের শক্তি দেখে ভয় পেয়ে গেছে ক্যাপ্টেন। এই জন্য তোমাকে অহিংসার অবতার হিসেবে এখানে পাঠানো হয়েছে। কেননা তুমি নন ভায়োলেন্সের কথা বলে আমাদের অস্ত্র সমর্পণ করতে বাধ্য করো। কিন্তু এটা অসম্ভব ক্যাপ্টেন। কোনো আন্দোলন একদিনে হয় না। যখন অন্যায় অবিচার একটা শেষ পর্যায়ে এসে দাঁড়ায়, তখনই জন্ম নেয় বেইমানির যুদ্ধ। তোমাদের সরকার আজ পর্যন্ত আমাদের কি দিয়েছে? এখনও আমাদের ঘরগুলো অন্ধকার। ৬৭ বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার, কিন্তু আমাদের রাজ্যের লোক আজও গরিবের থেকে নিচে জীবনটাকে অতিবাহিত করে চলেছে। কেন ক্যাপ্টেন? এই জন্য তুমি সরকারকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না আজাদ। উন্নতি আর শান্তি রেশন দোকানে খুঁজে পাওয়ার মতন জিনিস নয় যে রেশন কার্ড দেখেই তোমাদের দিয়ে দেওয়া হবে। গুণীজনের একদম সত্য বলে গেছেন, কুকুরের লেজ যতই টানাটানি করো না কেন, হাজার চেষ্টা করেও সেটাকে কখনো সোজা করা যায় না। আমাদের দেশে রাজতন্ত্র নেই আজাদ, জনতার সরকার। তোমাদের যা দাবি তা তোমরা সরকারের কাছে রাখো, কিন্তু কাশ্মীরকে দেশ থেকে আলাদা করার কথা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এই সমস্যার সমাধান আর কথার মাধ্যমে হবে না ক্যাপ্টেন, কেননা আমরা মাথায় কফন বেঁধে ময়দানে যুদ্ধে নেমে পড়েছি। এখন যদি আমাদের মধ্যে কোনো ফয়সালা হয়, তা যুদ্ধের মাধ্যমে হবে। আমাদের যেরকম করে হোক স্বাধীনতা দরকার ক্যাপ্টেন, যেরকম করে হোক স্বাধীনতা দরকার। আজাদ, এখন আমি ভারতীয় ফৌজি নয়, একজন ভাইয়ের মতন করে বোঝাচ্ছি, বন্ধ করো এসব। যুদ্ধের ময়দানে আমাদের মোকাবেলা তো ওই পাকিস্তানও করতে পারে না যাদের হাতের কাঠের পুতুল তোমরা। তাহলে তুমি আর তোমার কয়েকজন সঙ্গীর ক্ষমতাই বা কতটুকু? হ্যাঁ, যখন একজন ফেরারি তার মাথায় এবং বুকে আন্দোলনের আগুন নিয়ে আবার উঠে দাঁড়ায় না ক্যাপ্টেন, তখন বড় থেকে বড় সরকারকেও তার কাছে মাথা নত করতে হয়। তোমাদের সরকারও নিচ্ছু হবে, আর দেশের যে অংশ যেটা আমাদের, সেটা তোমাদের আমাদের অধিকারে তুলে দিতেই হবে। এই যুদ্ধ তো সেই দিন শেষ হবে যেই দিন এই রাজ্যের বুকে আমাদের নিজস্ব পতাকা সবার উপরে উঠতে থাকবে। ওই দিন কখনো আসবে না আজাদ। যদি তোমরা কোনো ঝান্ডা বানিয়েও থাকো, ওটাকে কফন মনে করে যত্নে রেখো। আর গিয়ে ওদেরকেও বলে দাও যারা তোমার পিছনে আছে, যে ভারতের মাটিতে তিরঙ্গা ছাড়া অন্য কোনো ঝান্ডা কোনোদিনও উড়বে না। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, শহীদের রক্ত দিয়ে বানানো এই তিরঙ্গা ভারত মায়ের শান্তির আঁচল। এর ছত্র ছায়া থাকবে তো বেঁচে থাকবে, নাহলে এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যে তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই পৃথিবীর বুকে। যাও, তোমার মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, একটা নতুন জীবন শুরু করো। স্যার, আমি তোমার প্রতি কোনো করুণা করিনি। থ্যাঙ্কস।
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গুল, গাজীপুরে আমার এক খুড়তুতো বোন আছে, আমরা দুজন ওখানেই চলে যাব। ঠিক আছে আম্মি। আর হ্যাঁ, যাওয়ার আগে আমরা পীর বাবার দরগায় যাব। আমি মানত করেছিলাম যখন তুই ছাড়া পাবি তখন আমি ফুলের চাদর চড়াবো। ঠিক আছে আম্মি, তাই হবে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় আমি এখানে তোমার মুক্তির জন্য দোয়া করতে এসেছি, কিন্তু আমার মনোবাঞ্ছা তো দোয়ার জন্য হাত ওঠানোর আগেই পূরণ হয়ে গেছে। আম্মি, আমাকে এখন যেতে হবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আজাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি মরে গেলেও তোমার মুখ তুমি কিছুতেই খুলবে না। তাও আমাদের আগের এলাকায় হানা দেওয়া হয়েছিল। এটা তো ভালো হয়েছে গুল যে আমরা সঠিক সময় সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, না হলে মারা যেতাম। গুল, একটা কথা বলো তো, তুমি ওখান থেকে পালালে? পুলিশের লোকজনদের মেরে পালিয়েছে আজাদ ভাই, যদি না পালাতাম তো ওরা আমাকে মেরে দিত। ইউ আর ডান আ গুড জব। পুলিশ বাহিনীকে মেরে পালানো কি অত সোজা কাজ? আমাদের এই মুভমেন্টের জন্য তোর মতো সাহসী ছেলের খুবই দরকার। খুবই ক্লান্ত দেখাচ্ছে, বিশ্রাম কর। আজাদ, আজাদ, এই গুলের কিছু একটা ব্যবস্থা, এর উপর নজর রাখা খুবই দরকার। তাসলিম, এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার? তাসলিম, আমি বাবা আর আজাদ ভাইয়ের কাছে মিথ্যা কথা বলেছি যে পুলিশের লোকজনদের মেরে আমি পালিয়ে এসেছি, কিন্তু আসলে ক্যাপ্টেন অর্জুন সিংহর মতো ভালো মানুষের জন্যই আমি এখানে আসতে পেরেছি। হে আল্লাহ! তাসলিম, পুলিশ অত নিষ্ঠুর নয় যেটা আমাকে বলা হয়েছিল, কিন্তু আমার চোখ খুলে গেছে। চলো এখান থেকে পালাতে হবে তাসলিম, চলো পালাতে হবে, চলো। ও দেখো পালাচ্ছে, চলো। গুল, স্বাধীনতার রক্ত চায়, স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয়, রক্ত দিতেও হয়। তাসলিম, তাসলিম, ননি বল,
একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। গুল 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 স্যার না স্যার, আমার তসলিমকে বাঁচান স্যার। তসলিম আর কিচ্ছু হবে না, চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না স্যার না, এখন আমার যাওয়ার সময় এসে গেছে স্যার, আমার যাওয়ার। এই যে কোরআন শরীফ আম্মিকে দিয়ে দেবেন স্যার। আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন স্যার, কিন্তু বোধহয় ওই আল্লাহর সামনে আমার দোষ ক্ষমার যোগ্য ছিল না বোধহয় স্যার। না গুল, প্রায়শ্চিত্তের চোখের জলে সব পাপ দিয়ে যায়। বেঁচে থাকতে আমি একটা গদ্দার ছিলাম, কিন্তু কিন্তু মরার সময় আমি একটা সত্যিকারে হিন্দুস্তানি হয়ে মরতে চাই স্যার, সত্যিকারে হিন্দুস্তানি হয়ে। জয় হিন্দ। যে কোনো আন্দোলন লিডার ছাড়া বাঁচতে পারে না, যে কোনো লড়াই লিডারশিপ ছাড়া হয় না। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো মাসুদ কাদির সাহেবকে জেল থেকে ছাড়ানো। এর জন্য আমরা ভেবে নিয়েছি কালকে শহরে বিভিন্ন জায়গায় বোমের ধামাকা করতে হবে, আর শহরের বিভিন্ন জায়গায় গুলির বৃষ্টি করে শহরে অরাজকতা সৃষ্টি করবে, যাতে সরকার নিরুপায় হয়ে কাদির সাহেবকে ছেড়ে দিতে বাধ্য হয়। আজাদ, এই সময় তোমার নেওয়া যে কোনো পদক্ষেপ তোমার জন্য বিপজ্জনক হতে পারে। মাসুদ কাদির কোনো মামুলি লিডার নয়। ওকে গ্রেপ্তার করার পর পুলিশ কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকবে না, বরঞ্চ তোমার প্রত্যেকটা হামলার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে। যুদ্ধ শক্তি আর আবেগ দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে লড়তে হয়। আমরা মাসুদ কাদিরকে ছাড়াবো, আর তার জন্য সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে আমাদের। ক্যাপ্টেন সাহেব এখনো আসেননি? আপনি চিন্তা করবেন না মাসিমা, ও এক্ষুনি এসে যাবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনি একদম চিন্তা করবেন না, ও এক্ষুনি এসে যাবে। মাসিমা। ক্যাপ্টেন সাহেব, গুল এসেছে না আপনার সাথে? আপনি ওকে নিয়ে এসেছেন না? খুব আফসোস হচ্ছে আমার, আমি আপনার ছেলেকে জীবিত আনতে পারিনি। ওর নিজের সঙ্গীদের গুলির নিশানা হয়েছে। মরার সময় এই মহান বইটি ও আমাকে সঁপে গেছে। আপনি এটাকে রেখে দিন। তুমি একজন হিন্দু হয়ে এই বইটা এত যত্ন করে আমার কাছে দিতে এসেছো, আর ওই লোকেরা যারা নিজেদেরকে সাচ্চা মুসলমান বলে, আর ওদের নজরে এই বইয়ের কোনো মূল্য নেই। যাদের গুলিতে শুধুমাত্র আমার ছেলের বুকে আজরা হয়নি, বরং আল্লাহর এই মূল্যবান বইটি, এই কোরআন শরীফের পাতাগুলো জখম হয়েছে। যেসব মুসলমান হিন্দুদেরকে শত্রু মনে করে
তাদেরকে আমার ছেলের মৃত্যু থেকে শিক্ষা নেওয়া উচিত। তার জীবন কোনো হিন্দু নয়, বরং তার জীবন এক মুসলমানই নিয়েছে। কতদিন অন্ধ হয়ে থাকবে এই দেশের লোক? কবে চোখ খুলবে আমাদের এই দেশের লোকদের? কবে? ভেঙে পড়বেন না মা। এরা না হিন্দু ছিল না মুসলমান, এরা শুধু আতঙ্কবাদী। এদের না আছে কোনো ধর্ম, না আছে কোনো মনুষ্যত্ব। চলুন মা, আপনার ছেলের জন্য। ইমাম সাহেব, এই টাকাগুলো রাখুন গুলির অন্তিম সৎকারের জন্য। একজন দেশদ্রোহীর অন্তিম সৎকারের জন্য আপনি টাকা দিয়ে ঠিক করছেন না স্যার। না জানি কত নিরীহ লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওর লাশটাকে তো জঙ্গলে ফেলে দেওয়া উচিত ছিল, যাতে জঙ্গলি জানোয়াররা ওকে চিড়ে পুড়ে খেতে পারত। আমি জানতাম না ননিপাল যে তোমার ভেতর এত বড় শয়তান লুকিয়ে আছে। তোমার ভাবনা এত নিচু মানের আর বিচার এত বিষাক্ত যে তোমাকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান করা হয়। তুমি তো জানোই আমাদের দেশের নিয়ম আছে যে শত্রু যদি ঘরে আসে তাকে বুকে টেনে নিতে হয়। গুল তো ভারত মায়ের সন্তান ছিল। ও যে মাটিতে জন্ম নিয়েছিল আমরাও সেই মাটিতে জন্মেছি। গুল পর নয়, সেও আমাদের ভাই ছিল। আমি সরি স্যার, আমি সরি। হ্যাঁ ইন্সপেক্টর, আমি জানি মাসুদ কাদির, কাঁধ তোমার কিন্তু বন্দুক অন্যের। আর ওই প্রতিবেশী দেশ যারা তোমাকে মোহরার মতন ব্যবহার করছে তারাও অনেক বড় ভুল করছে। তোমরা এটা ভাবছো কি করে? এই সামান্য কয়েকজন লোকজন নিয়ে এই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবে? বিশ্বাস তো এটাই করি ক্যাপ্টেন অর্জুন। আমার পুরো বিশ্বাস আছে আমাদের খোদাই জেহাদে সফল হতে আমাদের সম্পূর্ণ সাহায্য করবেন। দিস ইজ নট এ হলি ওয়ার। এটা আন্দোলন নয় মিস্টার কাদির, এটা বিশ্বাসঘাতকতা নিজের দেশের সাথে, নিজের জন্মভূমির সাথে। তোমাদের ধর্মে তো লেখা আছে নিজের দেশের প্রতি সহানুভূতিশীল থাকতে। আমরা কি করে এটাকে নিজের দেশ বলে মেনে নেব? এখানকার সরকার না তো আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারে, আর না আমাদের মাতৃভূমির জনসাধারণকে। আই নো মিস্টার মাসুদ কাদের, তুমি কি বলতে চাইছো আমার জানা আছে। কিন্তু একটা কথা তুমি জেনেও একবার জেনে নাও, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ডেমোক্রেসি ইন দিস ওয়ার্ল্ড। ভারত এমন এক দেশ যেখানে সব ধর্মের লোকেদের নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে। আর তুমি যে দেশের কথা বলছো না, ওখানে নিজেদের ধর্মের লোকদের জীবন নিচ্ছে। এই দেশে তোমাদের কোনো বিপদ নেই। তুমি পথভ্রষ্ট, তবুও ভারতীয়। এই জন্য তোমায় একটা উপদেশ দিচ্ছি, খবরের কাগজের মাধ্যমে তোমার সঙ্গীদের বলো তারা যেন অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদেরকে আত্মসমর্পণ করে। তুমি বা তোমার সাথী যেই হোক, যাবজ্জীবন বা ফাঁসির শাস্তি হবে না, সব থেকে কম শাস্তি পাবে। তাদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হবে। এটা ক্যাপ্টেন অর্জুনের কথা। বিপ্লবের এই অগ্নিশিখাকে কোনোভাবেই থামিয়ে দেবার ক্ষমতা তোমার নেই ক্যাপ্টেন অর্জুন। যদি তুমি সত্যি চাও যে আমরা অস্ত্র সমর্পণ করি, এ লড়াই বন্ধ করে দিই, তো যাও দিল্লি, যাও তোমাদের প্রধানমন্ত্রীর কাছে, আর ওনাকে বলো এই রাজ্যকে টুকরো করে এই দেশ থেকে আলাদা করে দাও, আমাদের হাতে তুলে দাও, আমাদের স্বাধীন করে দাও। তোমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না কাদির। তুমি কি ভেবেছো এই দেশের স্বাধীনতা আমরা লালিপপ খেয়ে পেয়েছি? হ্যাঁ, অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি। এটা শহীদের দেশ। এই দেশের মাটিতে আজও নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, শহীদ ভগৎ সিং এর মতন অনেক লোক আছেন
যারা নিজের দেশের জন্য হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করতে পারেন। তোমরা এবং তোমাদের পিছনে যে দেশ আছে তার সামর্থ্যই বা কতটা। আমি ঘোষণা করছি, যে চোখ ভারতের দিকে উঠবে তা উপড়ে নেওয়া, যে পা ভারতের দিকে এগিয়ে আসবে তা কেটে ফেলা হবে। স্বাধীনতার পর থেকে এখনো কারো সাহস হয়নি যে এই রাজ্যকে দেশ থেকে আলাদা করবে। নমস্কার মা। আদাব। মা, এটা আপনারই আমানত, আজ থেকে আপনার সঙ্গেই থাকবে। আমি জানি আপনার মনে যে আঘাত লেগেছে তা হয়তো সারা জীবনেও মিটবে না, তবু আপনাকে বাঁচতে হবে মা, এই মেয়েটির জন্য বাঁচতে হবে। হ্যালো, নূর মোহাম্মদ আজাদ। এখন তুমি মৃত্যুর কাছাকাছি বসে আছো ইন্সপেক্টর। আর কয়েক মুহূর্তের মধ্যেই তোমার পুলিশ স্টেশন ধামাকার মতন উড়ে যাবে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কাদের সাহেব কোথায়? এখানে নেই। কখন থেকে? জানি না। ঝাঁঝরা করে দাও সবাইকে। ক্যাপ্টেন তুফান, তুমি কয়েদিদের লাশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কি করতে পারি। আগামী দুদিনের মধ্যে যদি তুমি আমাদের লিডারকে না ছাড়ো, তাহলে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা পাড়ায় একটা করে লাশ দেখতে পাবে তুমি। বলা আছে ভাই, এদের কি করব? যদি তুমি বলো এদের সবাইকে মেরে ক্যাপ্টেন তুফানের কাছে পাঠিয়ে দিই। না, এদের সবাইকে বন্দি করে আমাদের ঠিকানায় নিয়ে চলো। আপনারা কোথায় নিয়ে যাচ্ছি? চল। কোথায় যাচ্ছি আমরা? আরে চল না, বলুন না কোথায় নিয়ে যাচ্ছেন? জলদি হাট। যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি তো। আচ্ছা, জলদি হাট। কোথায় যাচ্ছি আমরা? চল হাট। বলুন না কোথায় যাচ্ছি? এই বাবা, আয় আমার কাছে। মা, আমাকে বাড়ি নিয়ে যাও, আমার খুব ভয় করছে, ওরা আমায় মেরে ফেলবে। হ্যাঁ মা, আমি আছি তো মা, আমি তোমাদের দুজনকে ঘরে নিয়ে যাব। আমাকে নিয়ে চলো না মা, আমি এখানে থাকবো না, এক্ষুনি চলো না, বাড়ি যাব। ওই বাচ্চাকে চুপ করাও, যদি একবার গুলি চলে যায় না চিরদিনের মতন চুপ হয়ে যাবে। হ্যালো, ভিডিও ক্যাসেটটা তো তুমি দেখেই নিয়েছো তুফান। তোমরা যা খুশি করো আজাদ, কোনোভাবেই আমি মাসুদ কাদিরকে ছাড়বো না। তোমাকে মাত্র আমি 2 দিন সময় দিচ্ছি, যদি ওকে ছাড়া না হয় তাহলে পরের 2 দিন আমাদের মধ্যে আর কোনো কথা হবে না, মৃত্যুর খেলা আরম্ভ হয়ে যাবে। আগামী 20 দিনে প্রত্যেক দিনে একটা করে লাশ দেখতে পাবে। আজব ব্যাপার, তোমাদের কাছে ভালোবাসার কথার কোনো মানেই হয় না, ওই জন্য আমাদের ভালোবাসাকে আমাদের কমজোরি মনে করছো।
নূর মোহাম্মদ আজাদ, তোমরা আমাদের দেশের ক্ষমতা সম্বন্ধে কিছুই জানো না। বারবার তোমাদের এই ধমক শুনে আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই। যদি আমি পাগল ফৌজি না হয়ে এই দেশের প্রধানমন্ত্রী হতাম। তুমি দুদিনের কথা বলছো, আমি প্রতিজ্ঞা করছি যে 24 ঘন্টার মধ্যে এই খণ্ড ভারতকে আবার নতুন করে অখণ্ড ভারত বানিয়ে দিতাম। চলো। ননিপাল। ইয়েস স্যার। কার্গিলের পাশের জঙ্গলে আমাদের সৈনিকের জাল বিছিয়ে। ওকে স্যার। ওই এলাকা বর্ডারের খুব কাছাকাছি। আমার বিশ্বাস যে কোনো না কোনো সংকেত আমরা পাবো। ইউ আর রাইট স্যার। এই তোমরা আমাদের সঙ্গে চলো। দেখো অর্জুন, এখন আর জেদ করে কোনো লাভ নেই। এখন যদি আমরা ওই 20 জনের জীবন বাঁচাতে না পারি তাহলে সারা রাজ্যে সমালোচনা হবে। আমি জানি স্যার, যদি মাসুদ কাদিরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের সাহস আরো বেড়ে যাবে। তাহলে তুমি কি চাইছো? ওই মাসুদ কাদিরকে পুলিশ কাস্টডিতে রেখে ওই বাস যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেবো? না, আমার মতে বলে মাসুদ কাদিরকে ছেড়ে দেওয়া উচিত। কারণ এমন তো নয় ওই যাত্রীর মধ্যে আপনারও মেয়ে আছে, তাই আপনি এমন পরামর্শ দিচ্ছেন। আপনি চিন্তা করবেন না স্যার, সুনিতা আমারও কেউ হয়। মাসুদ কাদিরকে না ছেড়ে আমি সবাইকে বাঁচিয়ে আনবো। দেখো, তোমাদের ঝগড়া সরকারের সাথে, তাতে আমরা দোষ করলাম কি? তুমি আমাদের কেন বন্দি করে রেখেছো? আমাদের যেতে দাও। যতক্ষণ না পুলিশ কাদির সাহেবকে ছেড়ে দিচ্ছেন এখান থেকে কেউ যাবে না। নিজেদের দাবি পূরণ করার জন্য কিছু বাচ্চা আর বয়স্কদের বন্দি বানানো, এটা কোনো পুরুষালী কাজ নয়। যদি সত্যি পুরুষ হও তাহলে যাও, নিজের শক্তিতে নিজের লিডারকে ছাড়িয়ে আনো। এই পুরুষালী শিক্ষার অধ্যায় তুই পুলিশকে গিয়ে শেখা। যারা আমাদের 5 জনকে ধরতে 50 জনকে পাঠায়, কাপুরুষ আমরা না, কাপুরুষ ওরা। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, কেউ এখান থেকে যাবে না। যদি পুলিশ কাদির সাহেবকে না রেহাই দেন তাহলে এখান থেকে তোমাদের লাশ যাবে। তো মেরে ফেলো আমাদের সবাইকে, পাঠিয়ে দাও আমাদের লাশ। তুমি মানুষ নও, একটা পশু। জঙ্গলে থেকে তুমিও জঙ্গলি হয়ে গেছো। এরপরে আর একটা কথা বললে তোমার খুবড়ি উড়িয়ে দেবো। কি জানো তুমি এর ব্যাপারে? কি জানো? উগ্রপন্থী মায়ের পেট থেকে জন্ম নেয় না। যাকে তুমি জঙ্গলি ভাবছো না, সেও একদিন সত্যিকারের দেশপ্রেমিক ছিল। আমার মতে প্রজাতন্ত্র দিবসে প্যারেড গ্রাউন্ডে গিয়ে পতাকা তোলা খুব একটা সহজ কাজ নয় মন্ত্রী মশাই, কারণ উগ্রপন্থীরা আগে থেকেই ঘোষণা করেছে যে আপনার প্রাণ সংশয় আছে। এই কথাটা আমিও জানি মণ্ডল বাবু, কিন্তু আমি হচ্ছে এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। যদি আমি ওদের কথায় ভয় পেয়ে যাই তাহলে জনতাকে কি জবাব দেব? মন্ত্রী মশাই, জীবন আছে, ভারতবর্ষ আছে। আমার মতে বলে আপনি হার্ট অ্যাটাকের বাহানা করে কোনো হসপিটালে ভর্তি হয়ে যান। এর কোনো প্রয়োজন নেই স্যার, চিন্তা করবেন না স্যার। আপনার চিফ সিকিউরিটি কমান্ডার হওয়ার জন্য আপনাকে দেখাশোনার ভার আমার কাঁধের উপর। কাল প্যারেড গ্রাউন্ডের চারিদিকে আমাদের কমান্ডো মোতায়েন থাকবে। যদি আতঙ্কবাদীরা একটু বাড়াবাড়ির চেষ্টা করে তাহলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে। আমি তো নিশ্চিন্ত আজাদ, আর তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। থ্যাংক ইউ স্যার। এই জায়গাটা তো আর আগের মতো নিরাপদ নয়। সকালে কাগজ খুললে একটাই খবর পড়ার জন্য পাই, পুলিশের হাতে 5 আতঙ্কবাদী মরে গেছে। অথবা লেখা থাকে কোনো উগ্রপন্থী কোনো অফিসারের ঘরে ঢুকে তার পরিবারের সকল সদস্যকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছে। কথা তো তুমি ঠিক বলেছো মা। জানি না কবে শেষ হবে এই আতঙ্কবাদীদের অত্যাচার। কিছুই শেষ হবে না গো। এই দেশের অবস্থা দিনের পর দিন আরো খারাপ হচ্ছে। সালাম আলাইকুম রেহানা। আরে ওয়ালাইকুম সালাম, এই আজই এলাম। হ্যালো, কেমন আছো পরবেশ ভাই? কেমন আছো আজাদ মিয়া? বসো। ধন্যবাদ। কেমন আছো মা? এবার বলুন পরবেশ ভাই, আপনার জার্নালিজম কেমন চলছে? স্যাটিসফ্যাকশন নেই আজাদ ভাই, স্যাটিসফ্যাকশন নেই। হাজারটা চাপের মধ্যেও লিখতে হয়, তাই আমি ভাবছিলাম নিজের একটা কাগজ বার করি। খুব ভালো খবর, বলো একদম মা। ঠিক বলেছিস তুই। ভাই গ্রেফতার করে নাও। দাঁড়ান, কে আপনারা? কি চান আপনারা? কি ব্যাপার? কিসের জন্য গ্রেফতার করতে চান একে? আতঙ্কবাদী ও মাসুদ কাদিরের দলের সদস্য। সন্ত্রাসবাদী আর আমি? হ্যাঁ। কি উল্টোপাল্টা কথা বলছেন? হি ইজ আ জার্নালিস্ট। হ্যাঁ, আমি ভালো মতনই জানি। অফিসার্স, নিয়ে যাও একে। চিন্তা করো না মা, আমি আছি না। আমি সব আইন জানি। আপনি এভাবে গ্রেফতার করতে পারেন না। আমি এক্ষুনি হোম মিনিস্টারকে ফোন করে আসছি, আপনি দাঁড়ান।
চলুন ছেড়ে দিন ছেড়ে দিন বলছি ছেড়ে দিন বলছি ছাড়ুন আমাকে তোমার সাথে যা ঘটেছে তার জন্য আমি ভীষণ দুঃখিত আজাদ, ভীষণ দুঃখিত। আমিও খোঁজখবর নিচ্ছি আজাদ, ওই পুলিশগুলো কোন থানার আন্ডারে ছিল, আর ওদের বিরুদ্ধে তদন্ত হবেই। যদি ওরা দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা অবশ্যই হবে। সহানুভূতির এইসব কথা নিজের কাছে রাখুন নিপাল। ডোন্ট ওয়েস্ট সিম্প্যাথি ফর মি। ওদের বিরুদ্ধে এনকোয়ারি বা মকদ্দমা করলে কি হবে বলো? এই যে লোকগুলো যারা মৃত্যুর কাপড় জড়িয়ে শুয়ে রয়েছে, তারা কি আবার জীবিত হয়ে যাবে? কি দোষ ছিল ওদের? কি করেছিল লোকগুলো? স্যার স্যার খাকি পোশাকের লোকগুলো দেশটাকে বরবাদ করে ছাড়বে। দিস কান্ট্রি নিডস আর্মি রুল। এই দেশের ফৌজি শাসনের দরকার স্যার। এই সব দেশদ্রোহীদের লাইনের দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত স্যার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আজাদ, তুমি এইভাবে আমাদের এসব কথা বলতে পারো না। তোমাদের গালি দেওয়ার কি দরকার? তোমরা তো নিজে এক একটা গালাগাল। তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো আজাদ, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। স্যার স্যার কেন আপনি ওকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন? যারা আমার পরিবারকে কবরস্থান বানিয়েছে তারাও তো পুলিশ বলা ছিল। স্যার এই খাকি পোশাকের লোকরাই আমার চোখের সামনে থেকে আমার বোনকে তুলে নিয়ে গেছে স্যার। দ্বিতীয় দিন ওর লাশ রাস্তার ধারে পড়েছিল। স্যার আপনি ওর ময়না তদন্ত রিপোর্ট পড়েছেন? কত লোক ওর সঙ্গে ধর্ষণ করেছে স্যার। কিন্তু এই ধর্ষণ শুধু আমার বোনের সঙ্গে হয়নি স্যার, এই ভারতবর্ষের ইজ্জতের সঙ্গে হয়েছে, এই দেশের সঙ্গে হয়েছে। ইটস এনাফ স্যার, আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি আমি। স্যার নিয়ে যান ওকে এখান থেকে, ছেড়ে দিন আমাকে একা। ও বলছে আমি পাগল হয়ে গেছি। বল তুই কে পাঠিয়েছে তোকে? আমি তোমার দুশ্মন নই, ভাই হই। পুলিশ যে অত্যাচার তোমার উপর করেছে ওটা নতুন কোনো কথা নয়। আমাদের প্রত্যেকের ওপর পুলিশ এই ধরনের অত্যাচার করেছে। লোক আমাদের আতঙ্কবাদী বলে। আমি প্রশ্ন করতে চাই, এই আতঙ্কবাদের জন্ম হলো কিভাবে? আমাদের আতঙ্কবাদী বানিয়েছে কে? কে আমাদের বাধ্য করলো হাতিয়ার তুলে নিতে? এই দেশের পুলিশ, এই দেশের সরকার। এই লোক, এই দেশ আমাদের নয়, পরদেশী। শুধু নামেই এই দেশ ডেমোক্রেটিক, কিন্তু জম্মুতে এই নামের কোনো অস্তিত্বই নেই। দেশ ভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত
আমাদের লোকের অস্তিত্ব এই দেশের সরকারের কাছে একটা বোঝা। এসো আমাদের সংগঠনে সামিল হয়ে যাও, স্বাধীনতার সৈন্য হয়ে যাও। এই দেশের আর একবার বাটোয়ারা খুবই দরকার। পুলিশের অত্যাচার জন্ম দিয়েছে নূর মোহাম্মদ আজাদকে। স্যার, আমাদের জন্য খুশির খবর আছে। নূর মোহাম্মদ আজাদের ঠিকানার খবর আমরা পেয়ে গেছি। আহা, মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। বাহ, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর আবহাওয়া। এই মেয়ে, নাচ দেখা না। তুমি কি আমাকে বাজারে নাচনে বালি বাইজি পেয়েছো? নাচবো না, কখনোই নাচবো না। কি বললি? নাচবি না? নাচবো না। নাচ। নাচবো না, নাচবো না। তোকে নাচতেই হবে। তুই যদি এখানে না নাচিস তাহলে মৃত্যু নাচ করবে। না না, দাঁড়াও। শুধুই যেন খুঁজে যায়।
ঘুম দেখাতে এসে বললিও সোনা তোমাকে ছেড়ে আর বাঁচা যাবে না। দু চোখে স্বপ্ন শুধু ঘুম গেছে উড়ে, যতই যাই কাছে তবু লাগে যে দূরে। এই নেশা কি নেশা কেন যে বুঝি না, এই জ্বালা কি জ্বালা কেন তা নেভে না। মন যেন আজ অসহায়, চোখ শুধুই যেন খুঁজে যায়। মন যেন আজ অসহায়, চোখ শুধুই যেন খুঁজে যায় তোমার। কেন তুমি বোঝো না, আরো কাছে এসো না। কেন তুমি বোঝো না, আরো কাছে এসো না। আমার শরীর খোঁজে তোমার, তোমার ছোঁয়া, ভালো ভাষা। হায় ভগবান, কি হয়ে গেল? কি হচ্ছে? কিছু এসব কি হচ্ছে? কোথায় এসে পড়লাম? কেনই বা এলাম? হ্যালো, ক্যাপ্টেন অর্জুন। ওই 20 জন লোককে উগ্রপন্থীদের হাত থেকে ছাড়িয়ে এনে আপনি খুব ভালো কাজ করেছেন ক্যাপ্টেন অর্জুন। বলতে গেলে ওরা তো মৃত্যুর মুখেই ছিল, আপনি ওদের নতুন জন্ম দিয়েছেন। ক্যাপ্টেন অর্জুন, এটা পুলিশের আয়ত্তের মধ্যে ছিল না। আমার তো মনে হয় আমি এমন কোনো বড় কাজ করিনি। আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি। আমি তো খুশি ওই দিন হব যেদিন এই ভারতবর্ষে সম্পূর্ণরূপে শান্তি স্থাপন হবে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই মাসুদ কাদির। বলো, কি বলতে চাও? আমি তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি। একজন আতঙ্কবাদীর উপর এত দয়া কেন? আমি এখানে তোমার উপর কোনো দয়া দেখাতে আসিনি। আমার এই কাজের জন্য পারিশ্রমিক চাই। কিন্তু এই কথার কি গ্যারান্টি আছে যে তুমি টাকা পাবার পরে আমাকে পালাতে সাহায্য করবে? আসলে আমি একটা তীর দিয়ে দুটো শিকার করতে চাইছি। তোমাকে মুক্তি দিয়ে আমি অনেক টাকা পাবো, আর তোমার জেল থেকে পালানোর পর ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফানের মিশন একদম ব্যর্থ হবে। মিলিটারির লোকেদের আমি ঘৃণা করি, কাউকে তো ওরা পরোয়াই করে না। আর পুলিশদের সঙ্গে ওদের সম্পর্ক তো সাপে নেউলে। তুমি আমার পালাবার ব্যবস্থা করো, আমি আজাদকে খবর পাঠিয়ে দেব। টাকা তুমি আমাকে এখান থেকে বের করার আগেই পেয়ে যাবে। ওকে, আমি আসছি। এই ব্যাগ তোমার জন্য। থ্যাংক ইউ আজাদ ভাই। এটা ব্যাগ নয়, এটা সেই লকআপের চাবি যেখানে কাদির সাহেব বন্দি আছে। হ্যাঁ জানি, কিন্তু কথা দিয়ে কথা যদি না রাখতে পারো তাহলে কিন্তু এই বন্দুকের গুলি ফ্যাসলা করবে। ভরসা রাখো আজাদ ভাই, ভরসা সব থেকে বড় জিনিস। মনে করো কাদির সাহেব মুক্তি পেয়ে গেছে, চললাম।
আমাকে বাঁচান স্যার। উগ্রপন্থীরা আমার মা বাবাকে, ভাই বোনকে মেরে ফেলেছে স্যার। ওরা আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, আমি ওদের হাত থেকে পালিয়ে ফিরে এসেছি। তোমার কিছু হবে না বোন, এসো বসো, তোমার কিছু হবে না। আহা, তা গুপ্তচরের খবর সত্যিই দেখছি। আতঙ্কবাদীদের উপর বড় বড় ভাষণ দেওয়া ক্যাপ্টেন তুফান এখানে আতঙ্কবাদীদের সঙ্গে নিজে হাত মিলিয়ে বসে আছে। কি ভুল বকছো তুমি? ভুল বকছি? এক ভয়ঙ্কর আতঙ্কবাদী মেয়ের সাথে প্রত্যেক রাতে বিছানায় শোয়া লোককে আমরা কি দেশপ্রেমিকের খেতাব দেব? ইন্সপেক্টর, যে ফৌজি তার জীবনের প্রত্যেকটা শ্বাস দেশের নামে লিখে দিয়েছে, তার নামে আর যাই দোষ দিস না কেন, এত বড় কলঙ্কের অপরাধী করিস না। এই মেয়ে, তুই সত্যি আতঙ্কবাদী কিনা বল। হ্যাঁ স্যার। তুই কি এখানে রোজ রাতে আসিস না? হ্যাঁ স্যার। তুই কি এই লোকটার সাথে বিছানায় শুস না? হ্যাঁ স্যার। আর এই কাজের জন্য আমাকে রোজ রাতে 5,000 টাকা করে দেয়। তুই আমাদের দেশের বোন হতে পারিস না, তুই আমাদের দেশের বোন হতে পারিস না। প্রত্যেক যুগেই একটা করে বিভীষণ থাকে ননিপাল, আর এই যুগের বিভীষণকে আমি খুঁজছিলাম। আমি জানতাম না যে তার ঠিকানা আমি এত সহজে পাবো। চল হিরো, অনেক ডায়লগ মেরেছিস, ভেতরে চল দেশের বেঈমান। ইন্সপেক্টর ননিপাল তো খুব ভরসাযোগ্য অফিসার মনে হচ্ছে কাদির সাহেব। কথা অনুযায়ী উনি আপনাকে সন্তর্পণেই মুক্তি দিয়েছেন। এই ইন্সপেক্টরকে পরে গিয়েও আমাদের কাজে লাগবে। জামনগরের জামা মসজিদেই কাটাবো। কেন কাদির সাহেব, আজকে কি আমরা নিজেদের ঠিকানা যাব না? না, এত সহজে ননিপালের কথায় বিশ্বাস করা যায় না। মানুষকে যতক্ষণ না চেনা যাচ্ছে ততক্ষণ সে আগন্তুক। হতে পারে এটা পুলিশেরই একটা চাল। একদম ঠিক চিন্তা করেছেন আপনি। আজকের রাত আমরা জামনগরের জামা মসজিদেই কাটাবো। চলো। ঠিক আছে কাদির সাহেব। লাল লালে ঠোঁটো যে রসেতে মজেছে, পান খেয়ে ও ভাইয়া মাতাল হয়েছে। আরে শাবাশ ভাইয়া, জিয়া 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 জিয়া। ও
চোখের চাওয়াতে না ওঠোঠের ছোঁয়াতে এ মনেরও যে হাল খারাপ হয়েছে, এ মনটা যে তোর প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, হায় প্রেমে পড়েছে। আরে নেশা নেশা কথাতে না নেশা নেশা ওরাতে এ মনেরও যে হাল খারাপ হয়েছে, এ মনটা যে ওই ছোরির প্রেমে পড়েছে। আরে লাভ 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 লাভ। আরে কি হলো রে বাছা? আরে লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে। শাড়ি বেনারসি জয়পুরের ছোরি, জয়পুরের ছোরি, জয়পুরের ছোরি। শাড়ি বেনারসি জয়পুরের ছোরি, জয়পুরের ছোরি, জয়পুরের ছোরি। বলি কি রে আর তোকে কি হয়েছে? আমার লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে। নেশা নেশা কথাতে না নেশা নেশা ওরাতে এ মনেরও যে হাল খারাপ হয়েছে, এ মনটা যে ওই ছোরির প্রেমে পড়েছে। আরে লাভ 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 লাভ। खोपते फूलेर बाहर सजिए, बाहर सजिए, बाहर सजिए। करंट मारे पीछू फिरे तकिए, फिरे तकिए, फिरे तकिए। खोपते फूलेर बाहर सजिए, बाहर सजिए, बाहर सजिए। करंट मारे पीछू फिरे तकिए, फिरे तकिए, फिरे तकिए। ओ বুঝবে না কেউ হায় কি হয়েছে, আমার লাভ 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 হয়েছে, আমার লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে, আরে লাভ 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 হয়েছে। আরে জোরে ভাই জোরে। ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফান, আমার হাতে বন্দি এখন তোমার প্রাণ। ইন্সপেক্টর ননিপালকে আমার সঙ্গে দেখে পুরো খেলাটাই তুমি এখন বুঝে গেছো নিশ্চয়ই। আমাদের শিকড় অনেক গভীরে ক্যাপ্টেন। যে আমাদের শেষ করার স্বপ্ন দেখে আমরা তাকে ঘুম থেকে ওঠার আগেই আবার ঘুম পাড়িয়ে দিই। কিন্তু আমাকে মারলে অনেক বড় ভুল করবে। এখন আমি ওই ক্যাপ্টেন অর্জুন সিং নয় যে তোমার শত্রু ছিল। জীবনের থেকে বেশি নিজের কর্তব্যকে ভালোবাসার ওই ক্যাপ্টেন অর্জুন সিং
মারা গেছে। বেইমানির মিথ্যা অপবাদের জন্য আমি ফেরারি হতে বাধ্য হয়েছি। সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য ফেরার হয়েছি আমি। এখন যদি তুমি চাও তোমার দলে আমাকে শামিল করতে পারো। আমরা তোকে আমাদের সাথী বানাতে পারি, কিন্তু তার আগে কোনো বড় নেতা বা পুলিশ অফিসারকে মার্ডার করে নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে। বাজারের কোনো মহিলার কথাও একবার বিশ্বাস করা যায়, কিন্তু এর মতন পুলিশের বন্ধুত্বের প্রতি নয়। আমরা এত সহজে কাউকে বিশ্বাস করি না, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে তোমার জ্বলন্ত অগ্নিশিখাকে দেখে আমার মনে হচ্ছে আজ থেকে তুমি আমাদের সাথী। এসো। আজাদ ভাই, ভয় পাবেন না আজাদ ভাই, আমি আমার সাথে পুলিশ নিয়ে আসিনি, বরং আজ আমি একটা অনেক বড় সত্যি কথা জানাতে এসেছি। আপনার সঙ্গে যে অত্যাচার হয়েছিল তার জন্য দায়ী এখানকার পুলিশ নয়, বরং সুলতান বালুচি আর তায়া আব্বু ছিল। বালুচি সাহেব, এই ছবিগুলো দেখুন, আপনি জানেন একে? এ তো হোম মিনিস্টার সাহেবের বডিগার্ড। নাম হলো নূর মোহাম্মদ আজাদ। যদি এই নওজওয়ান আমাদের গ্রুপে শামিল হয়ে যায়, ও আমাদের অনেক কাজে আসবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু এটা সম্ভব হবে কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই নওজওয়ানের পরিবারবর্গকে পুলিশরা মেরে দেয়, তাহলে ওর মনে পুলিশ আর দেশের বিরুদ্ধে অনেক ঘৃণা জন্ম নেবে। আর এই অবস্থার সুযোগ নিয়ে আমরা ওকে বিদ্রোহী বানিয়ে তুলব আর ওকে আমাদের দলে শামিল করব। আমি আপনার প্ল্যান বুঝতে পেরেছি। ধরে নেওয়া যাক ওই পুলিশ অফিসাররা আসল পুলিশ অফিসার হবে না, বরঞ্চ আপনার লোক হবে। একদম ঠিক। এখানকার নওজওয়ানদের বিদ্রোহী বানিয়ে নিজেদের দলে টানার জন্য মাঝে মধ্যে এরকম ড্রামা করি, বাস তারপরেই আপনার লোকেদের দরকার পড়বে। আমাদের কাছে লোকবলের কোনো ঘাটতি নেই, যতজন আপনি চাইবেন পেয়ে যাবেন, কিন্তু যে কোনো মূল্যে আপনাদের এই রাজ্যকে হিন্দুস্তান থেকে কেটে আলাদা করে দেব আমরা। আজাদের বাড়ি গিয়ে ওর চোখের সামনে ওর পুরো পরিবারকে খতম করে দাও। একটা কথা মনে রাখবে, আজাদের যেন কিছু না হয়। ঠিক আছে। না, এটা হতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। আমি ভালো মতনই জানি যে এর পেছনে কার হাত রয়েছে। ক্যাপ্টেন তুফান। তুফানই পাঠিয়েছে না তোকে, কিন্তু ও কি ভাবছে? তোর কথায় বিশ্বাস করে আমি নিজেদের লোকেদের সঙ্গে বেইমানি করব? কখনো না। আমি আল্লাহর কসম খেয়ে সত্যি কথা বলছি আজাদ ভাই, আপনার পরিবারের খুন সুলতান বালুচি আর তায়া আব্বুই করেছে। ঠিক বলেছে ও। খুব ভালোবাসতাম আমি আমার এই ভাইজিকে, কিন্তু কি করব বলো আজাদ? স্বাধীনতা রক্ত চায়। স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয়, রক্ত দিতেও হয়। কোন রক্তর কথা বলছিস তুই? এই রক্ত না আমার মা বাবার রক্ত? বল কাদির, কার রক্ত? আমার বোনের রক্ত না তোর বোনের রক্ত? তোর কথা শুনে আমি নিজের ঘরে জ্বালাচ্ছিলাম, নিজের ভাইয়ের রক্ত নিয়ে খেলছিলাম। অনেক হয়েছে, অনেক হয়েছে এই নাটক। ধিক্কার তোকে কাদির, ধিক্কার তোর মতন মানুষকে, ধিক্কার তোকে। লড়াইয়ের ময়দানে
লাশ কেউ গুনে না যাত। সৈনিকের নজর স্রেফ লক্ষ্যের দিকে স্থির থাকে, আর আমাদের সবার লক্ষ্য হলো এই মাতৃভূমির স্বাধীনতা। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যত প্রাণী বলিদান হোক না কেন আমরা দেব। আর আজ বড়ই আফসোসের সঙ্গে তোকেও শহীদ করে দিতে হবে। সত্যি আর মিথ্যের এই যুদ্ধে আমি যদি আগের থেকেই মরে যাই, তাহলে ওপরে সিংহাসনে বসে থাকা সবচেয়ে বড় জাজ, ওনার বিচারের ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। হাজার হাজার নিরীহ মানুষের লাশের উপর দিয়ে চড়ে তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাইছো, ওই লক্ষ্য কোনোদিন পূর্ণ হবে না। হিন্দুস্তান মুর্দাবাদ যেই স্লোগানের সঙ্গে আমি আমার যুদ্ধ শুরু করেছিলাম, আজ সেই যুদ্ধকে তোমাদের মৃত্যুর সঙ্গে শেষ করবো আমি। অনেক দিন ধরে যে আমাদের সঙ্গে ছিল সে আজ। স্বাগতম, স্বাগতম কর্নেল কাজাফি, স্বাগতম। ক্যাপ্টেন অর্জুনকে আমাদের সঙ্গে দেখে আপনি অবাক হচ্ছেন? ক্যাপ্টেন অর্জুন কাল পর্যন্ত একজন সত্যিকারের দেশপ্রেমিক, কিন্তু আজ আমাদের সাথী হয়ে গেছে। আর যে আমাদের সচ্চা দোস্ত ছিল সে আজ বিদ্রোহী। আপনি একদম সঠিক সময় এসেছেন। আজ হলো 15ই আগস্ট। আজ এই বিদ্রোহীকে শহীদ করে আমরা শুভ দিন পালন করব। কাদের, ওকে মৃত্যুর মুখে তুমি না, আমি পাঠাবো। কর্নেল, শামিল হওয়া তো একটা বাহানা ছিল কাদির। আমি তোর এবং তোর সঙ্গীদের কাজের নামও নিশান মিটিয়ে দেবো। বলজি সাহেব, ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি পালাতে পারছি না, আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আরে ওখানে তোমার জন্য কোনো জায়গা নেই। কি বলছেন বালুচি সাহেব? আপনি তো আমার ভাই হন, আপনি তো আমার ভাই হন বালুচি সাহেব। পাগল হয়েছো? তোমার আমার কোনো সম্পর্ক নেই।
সাহেব, আপনার কথাতেই তো আমরা এই যুদ্ধ শুরু করেছিলাম। তুমি একটা গাধা, বোকা। তো আমাদের উদ্দেশ্য তো এখানে হিন্দুস্তানে আতঙ্ক ছড়িয়ে দুর্বল করে দেওয়া। আর তোমার মৃত্যুতে আমাদের মিশনে কোনো ফারাক পড়বে না। কি বলছেন সাহেব? আমার আর আপনার দেশ তো একই, আমরা দুজন তো ভাই। দাঁড়াও। দেখলি, তাহলে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, একে খতম করে দে। কাদির, তুই আমাকে মারবি? কাদির, না না কাদির, না কাদির, তুই আমার ভাই। কাদির, মাসুদ কাদের, মাসুদ কাদের, এই লড়াই এখনো শেষ হয় রে। আমার কাছে চলে এসো। মাসুদ কাদের, আমি তোমার সাথে আছি। আমার কাছে চলে এসো, আমি তোমার সাথে আছি। এসো। মাসুদ কাদির, তুই শুধু আমাদের দেশের নয়, আমাদের রাজ্যেরও একজন বড় শত্রু। বেঈমান তুই। আমরা সবাই এই দেশের পাপী। আমাকে গ্রেফতার করুন। সন্তান যদি ভুল রাস্তায় চলে যায়, তাতে মায়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয় না। তোমরা সবাই ভারত মাতার সন্তান। এই দেশ তোমাদের পরিচয়। এই দেশের মধ্যেই লুকিয়ে আছে তোমাদের শান্তি। যাও, তোমরা সবাই স্বাধীন। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।